কলকাতা থেকে মাত্র 240 কিলোমিটার দূরত্বে পাহাড়, নদী, ঝর্ণা ও জঙ্গলে পরিপূর্ণ শান্ত ও মনোরম এক ভ্রমণ স্থান, যা কিনা মাত্র এক রাত ও একদিনেই 1000 টাকা জনপ্রতি খরচে ঘুরে আসা যায়। যেখানে বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন একের পর এক যুগান্তকারী উপন্যাস ও ছোট গল্প। যেখানে মহামারীর সংকেত পাওয়া যেত জাগ্রত দেবী খড়গের রক্তে, যেখানে মধ্যাহ্নভোজে মাটির উনুনে দেশি মুরগির মাংস উপভোগ করা যায় পাহাড় ও হ্রদকে সামনে রেখে। ঘাটশিলা পূর্ব সিংভূম জেলার ছোট্ট একটি জনপদ। কীভাবে যাবেন, রাতে কোথায় থাকবেন, কী কী দেখবেন এবং আরও যাবতীয় প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে আমরা হাজির হয়েছি জার্নি ডায়েরিজ বাই মেট্রোসে সম্পূর্ণ নতুন একটি পর্বে। তাহলে চলুন শুরু করা যাক। কিভাবে যাবেন? হাওড়া থেকে ঘাটশিলা যাবার জন্য বেশ কিছু এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেন রয়েছে। ইস্পাত, স্টিল, বারবিল, জনশতাব্দীর মতো ট্রেনে মাত্র 3.5 ঘন্টায় আপনারা কিন্তু খুব সহজেই ঘাটশিলা পৌঁছে যেতে পারবেন। ট্রেনের ডিটেলস ও সময় আমাদের স্ক্রিনে দেওয়া থাকলো। শনিবার বিকেলের 5:25 স্টিল এক্সপ্রেস ধরে রাতটা হোটেলে স্টে করে সারা দিন ঘাটশিলা ঘুরে রোববার রাতে কিন্তু ফিরে আসতে পারবেন। আর বর্ষাকাল তো বটেই, তার সাথে শীতকাল ও শরৎকালও এই ঘাটশিলা ঘোরার জন্য একদম উপযুক্ত সময়। রাতে কোথায় থাকবেন? ঘাটশিলা স্টেশনের পাশেই বাজেটের মধ্যে বেশ কিছু হোটেল এবং গেস্ট হাউস রয়েছে। আমরা ছিলাম স্টেশন থেকে 750 মিটার দূরে সিটি ইন এই গেস্ট হাউসটিতে। রুমগুলো বেশ ভালোই ছিল। রুমের ভাড়া 700 টাকা। 3 জন সহজেই একটি ঘরে থাকতে পারবেন। বাথরুমও ঠিকঠাক ছিল। ডিনার কোথায় করবেন? স্টেশনের ঠিক পাশেই রয়েছে পথের পাঁচালী রেস্টুরেন্টটি। অ্যাম্বিয়েন্সটা দারুণ, আর তার সাথে খাবারের কোয়ালিটি ও কোয়ান্টিটি দুটোই খুবই ভালো। তবে এটা ছাড়াও বেশ কিছু হোটেল রাস্তার দুধারে আপনারা পেয়েই যাবেন। গাড়ি কোথা থেকে বুক করবেন? ঘাটশিলা স্টেশনের ঠিক বাইরেই সারি দিয়ে অটো দাঁড়িয়ে থাকে। এক একটি অটোতে 7-8 জন অনায়াসে যেতে পারবেন। একদিনের জন্য ঘাটশিলা এবং গালুডিহ সমস্ত স্পট কভার করতে আপনাদের খরচ পড়বে কম বেশি 1500 টাকা। তবে আরও একটু কম খরচে এবং সুন্দরভাবে সমস্ত স্পটগুলি কভার করে দেবে এমন 2 জন অটো ড্রাইভার দাদার নাম্বার এই ভিডিওর শেষে আমরা আপনাদের সাথে শেয়ার করব। অটোতে ওঠার মিনিট 5-এর মধ্যেই আমরা এসে পৌঁছালাম চিত্রকূট পাহাড়ের পাদদেশে। অবশ্য পাহাড় না বলে এটিকে টিলা বলাই ভালো। অল্প কিছুটা ট্রেক করে চিত্রকূট পাহাড়ের ওপরে পৌঁছাতে হবে। আর টপে পৌঁছে আপনার চোখে পড়বে ছোট্ট কিন্তু খুব সুন্দর একটি শিব মন্দির। চিত্রকূট পাহাড় ঘুরে আপনারা চলে আসুন সুবর্ণরেখা নদীর তীরে। এই নদীর ঘাটে পড়ে থাকা শিলা থেকেই এই জায়গার নামকরণ ঘাটশিলা। দূরের আবছা পাহাড় এবং নদীর মৃদুমন্দ বাতাসে নদীর পাড়ে বসে কিছুক্ষণ উপভোগ করতে কিন্তু মন্দ লাগবে না। এই সুবর্ণরেখা নদীর পাশেই চোখে পড়বে ভগ্নপ্রায় ঢলভূম রাজাদের বসতবাড়ি। বিশাল প্রাচীরে ঘেরা এই রাজবাড়ি আগে ঘুরে দেখা গেল এখন এর প্রবেশ নিষিদ্ধ। সকালের ব্রেকফাস্টটা আপনারা স্টেশনের পাশেই বাজার থেকে করে নিতে পারবেন। আর আমরা কোথা থেকে করেছিলাম সেটা একটু পর বলছি। সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে এবার এগিয়ে চলুন সবর গ্রামের উদ্দেশ্যে। আর এই রাস্তাতেই পড়বে শ্যামলের রোমকিনী দেবীর মন্দির এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংশয়। বিভূতিভূষণের জীবনের ছোট ছোট ঘটনা ছবির আকারে এই স্মৃতি সংসদের দেওয়ালেই ফুটিয়ে তোলা হয়েছে। এটা অপূর্ব, মানে ওই পাহাড়ের ইয়াতেই ছিল একজন নারী। আর এটা হলো টাইগরা নিজস্ব বাড়ি। একটা গাছে কত মৌচাক দেখেছেন? একবার গুনুন তো দেখি এই গাছে কতগুলো আছে। দুপাশে ঘন জঙ্গল আর তার বুক চিরে চলে যাওয়া রাস্তা। এই যেন এক দ্বিতীয় ডুয়ার্স। দূরের পাহাড়গুলো যেন একটু একটু করে আপনার দিকে এগিয়ে আসবে। ছোট ছোট মাটির বাড়ি, পাড়ার ছেলেপুরোদের চায়ের দোকানে আড্ডা দেওয়া,
গ্রামের মহিলাদের ছাগল চড়ানো, এই সব উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাবেন শবর গ্রামে। বাড়িগুলি যদিও বা মাটির তৈরি, কিন্তু সৌন্দর্যে যেন এরা অট্টালিকাকেও টেক্কা দেয়। পুকুরের জলে খেলে বেড়ানো হাঁসের দল, উঠোনে শুকোতে দেওয়া ধান, আর ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার ভিড়ে আপনি নিজেই যে কখন সেই গ্রামেরই একটি অংশ হয়ে উঠবেন ধরতেই পারবেন না। শবর গ্রাম ছেড়ে আধ ঘন্টার মধ্যেই অটো আপনাদের পৌঁছে দেবে এই বুরুডি লেকে। চারপাশের পাহাড়ের বৃষ্টির জলকে বাঁধ দিয়ে আটকে এই বুরুডি লেকটি তৈরি। আর এই লেকের বাঁধের ওপরে অনেকগুলি খাবারের দোকান আপনাদের চোখে পড়বে। আর এরকমই একটি দোকান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। মাটির উনুনে শাল কাঠের জালে তৈরি করা হলো ডিম টোস্ট। আর সেটাও পরিবেশন করা হয়েছিল কিন্তু শালপাতাতে। আর দুপুরের দেশি মুরগির ঝোল রান্না করতে বলে আমরা বেরিয়ে পড়েছিলাম চারপাশটা একটু ঘুরে দেখতে। জল তখন একটু কম থাকলেও সৌন্দর্য ছিল কিন্তু মনোমুগ্ধকর। আর এখানে আপনারা বোটিংও করতে পারবেন। দেশি মুরগির মাংস যতক্ষণ রান্না হচ্ছে সেই সময় ঘুরতে বেরিয়ে পড়ুন ধারাগিরি ফলস দেখতে। ঘন জঙ্গলের মধ্যে দিয়েই আপনি উঠতে শুরু করবেন দলমা পাহাড়ের ওপরে। কপাল ভালো থাকলে আপনার সঙ্গে দেখা হয়ে যেতে পারে এই বুরুডি লেকে জল খেতে আসা হাতির পালের। স্থানীয় গ্রামের ছেলেমেয়েরা আপনাদের দেখলেই ছুটে আসবে কিছু সাহায্যের আশায়। ধারাগিরি জলপ্রপাত পৌঁছানোর জন্য এখানেও কিন্তু বেশ কিছুটা ট্রেক করতে হবে। স্থানীয় একজন 50 টাকার বিনিময়ে গাইড হিসাবে চারিদিকে পাহাড়ে ঘেরা এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে ঝর্ণা অবধি পৌঁছে দেবে। ধারাগাড়ি থেকে ফিরে আমরা এসে বসে পড়লাম লাঞ্চ করতে। ডাল, আলু সেদ্ধ, সবজি আর এরকম দেশি মুরগির মাংস দিয়ে জনপ্রতি আমাদের খরচ পড়েছিল 200 টাকা করে। আমাদের পরবর্তী গন্তব্য গালুডি। আর এখানে সবার প্রথমে দেখে নেবেন রূপনারায়ণের ওপরের ড্যাম। নদী থেকে মাছ ধরে কিছু জেলে ভাইয়েরা প্রায়শই বসে থাকেন এই রাস্তার ওপরে। সময় থাকলে আপনারা সিঁড়ি বেয়ে একদম নদীর কাছে চলে আসতে পারেন। আকাশে তখন কালো মেঘ জমতে শুরু করে দিয়েছে। কিছুটা দূর যাওয়ার পরই রাস্তার বাঁদিকে চোখে পড়বে ইউরেনিয়ামের খনি। আর এখানকার মাটির ভাঁড়ের চাটা কিন্তু খুবই বিখ্যাত। এরপরে আপনারা পৌঁছে যান রঙ্কিনী দেবীর মন্দিরে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খড়গ গল্পে এই রঙ্কিনী দেবীরই উল্লেখ আছে। সেই সময় কলেরার উপদ্রব হতো মুহুর্মুহু। গ্রামে কলেরা হানা দেওয়ার ঠিক আগে দেবীর খড়গ থেকে চুইয়ে পড়ত রক্ত। আজও এখানকার সাধারণ মানুষের কাছে এই মন্দির অতি জাগ্রত। টিপটিপ বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমরা এসে হাজির হলাম রাতমোহনায়। স্থানীয় মানুষেরা বলে থাকেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অবসর সময় এখানে বসেই তার উপন্যাস ও ছোট গল্পের প্লট আঁকতেন। রাতমোহনা ঘুরে হিন্দুস্তান কপার লিমিটেড ছাড়িয়ে আমরা এসে হাজির হলাম বিভূতিভূষণের বসতবাড়ি গৌরীকুঞ্জে। তার স্ত্রী গৌরী দেবীর নামানুসারে এই বাড়ির নামকরণ। চাঁদের পাহাড়ের শঙ্কু, পথের পাঁচালীর অপু দুর্গা, আদর্শ হিন্দু হোটেলের হাজারি ঠাকুরের মতন চরিত্রগুলি হয়তো বিভূতিভূষণের পাণ্ডুলিপিতে এই বাড়িতেই প্রাণ প্রতিষ্ঠা পেয়েছিল। আর তার ব্যবহৃত ধুতি পাঞ্জাবি, হাতের লেখা পাণ্ডুলিপি আর তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ছবি আজও এখানে সযত্নে সংরক্ষিত আছে।
দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য তার ভাই এই গাছটি লাগিয়েছিলেন। বিকেল 4:30 আবার পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশনে। 5:34 বারবিল হাওড়া জনশতাব্দী ধরে আমরা ফিরে চললাম। এবার আপনাদের ছোট্ট করে খরচের তালিকাটা স্ক্রিনে দিয়ে দিলাম। ঘাটশিলা ঘুরতে এলে স্ক্রিনে দেওয়া এই 2টি নাম্বারে ফোন করে অটো চালক দাদের সাথে কথা বলে নিতে পারেন। কম খরচে খুব সুন্দরভাবে আমাদের সমস্ত স্পট ঘুরিয়ে দিয়েছিল। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আর যারা আমাদের হিমাচল ডায়েরিজের 4র্থ পর্বের জন্য অধীর অপেক্ষায় আছেন তাদেরকে আর একটু ধৈর্য ধরতে বলবো। আমাদের এই ঘাটশিলা জার্নি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর আশা করছি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে, তার জন্য কিন্তু লাইক ও শেয়ার মাস্ট। সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে জার্নি ডায়েরিজের পরবর্তী ভিডিওতে।